সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম আজকের এই প্রগতির সংলাপে। আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম 11 পটিয়ার মাননীয় সংসদ সদস্য জনাব শামসুল হক চৌধুরী। আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সিরাজুল ইসলাম, তিনি পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপ্রধান। আরও আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক মেজবা কামাল, যিনি একজন সমাজবিজ্ঞানী এবং বিভিন্ন গবেষণার সঙ্গে সম্পৃক্ত। আজকে আমরা আলোচনায় নিয়ে আসব প্রজনন ও মাতৃস্বাস্থ্য এবং বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ এবং তার পাশাপাশি পটিয়া এর অবস্থাটাকে। আজকে আমি সর্বপ্রথমে অধ্যাপক মেজবা কামাল আপনার কাছেই আসি। আমরা জানি যে আপনি সন্দ্বীপ, পটিয়া এবং সিরাজগঞ্জের চর এলাকায় একটা গবেষণা কর্ম ছোট করে হলেও করেছেন এই প্রজনন স্বাস্থ্য ব্যবস্থা, এর উপরে একটু যদি আপনি আলোকপাত করেন। আমরা দেখছি যে বাংলাদেশে প্রসূতি মৃত্যুর হার গত 10 বছরে অনেকটা কমেছে। এটা প্রায় 40% কিন্তু কমে আসছে। কিন্তু তারপরেও এখনো যে প্রতি বছর আমাদের মাতৃমৃত্যু হয় শিশুর জন্মের সময়, সেটা কিন্তু খুব কম নয়। এখনো প্রতি লাখে 194 জন মা মারা যান। তার মানে বাংলাদেশে এখনো প্রতি বছর সন্তান জন্ম দিতে যে 15,000 মা মৃত্যুবরণ করেন। এছাড়া আরও 5 লক্ষ মা কিন্তু নানা রকমের প্রসবজনিত সমস্যায় আক্রান্ত হন, সমস্যায় ভোগেন। তো এসবের ফলে তাদের উৎপাদনশীলতা খর্ব হয়, তারপরে সুস্থভাবে শিশু পালনের যে যোগ্যতা বা ক্ষমতা সেটা অনেকটা কমে এবং এমনকি কোনো কোনো সময় তাদের মৃত্যুও ঘটে। তো এই অবস্থায় আমরা দেখছি যে আমাদের দেশে এখনো 68% শিশু কিন্তু জন্ম হয় অপ্রশিক্ষিত দায়ের হাতে। হ্যাঁ, আর যে নারীরা মারা যান, মায়েরা মারা যান, তাদের 80%ই কিন্তু এই যে অপ্রশিক্ষিত ধাত্রীর তত্ত্বাবধানে সন্তান জন্ম দিতে যে মারা যান। তো এই অবস্থাটা আমাদের, যেটা আপনার ধরুন যে হার্ড টু রিচ এরিয়া, যেখানে পৌঁছানো কঠিন, যেমন চর এলাকা কিংবা ধরুন দ্বীপ এলাকা, সে সমস্ত এলাকায় কেমন আছে সেটা আমরা দেখার চেষ্টা করেছি। তো সেই গবেষণায় আমরা দেখেছি যে যেমন সন্দ্বীপের অবস্থাটা আমি বলবো এরকম যে সন্দ্বীপে আপনার আমরা দেখছি যে সন্দ্বীপে বাল্য বিবাহ সেখানে একটা খুব বড় সমস্যা। শতকরা 65 জন মেয়েই কিন্তু বাল্য বিবাহের শিকার। তারপর আমরা দেখছি যে সেখানে আপনার 96.5% সন্তান জন্ম হয় বাড়িতে। এটা কিন্তু আমাদের ন্যাশনাল অ্যাভারেজে এখন হাসপাতালে বা কোনো স্থাপনায় সেখানে কিন্তু শতকরা 23% শিশুর জন্ম হয়, কিন্তু সন্দ্বীপে আমরা দেখছি মাত্র আপনার 4.5 শিশুর জন্ম হচ্ছে। আর এটা কিন্তু খুবই বিপজ্জনক। মানে তো কোনো অবস্ট্রেটিক কেয়ার, যেটা ইমার্জেন্সি অবস্ট্রেটিক কেয়ার যেটা, সেটার তো কোনো ব্যবস্থা থাকে না। এখন সন্তান জন্ম দিতে যে যদি মায়ের রক্তক্ষরণ হয়, এরকম রক্তক্ষরণের জরুরি ব্যবস্থা নিতে হবে, তা না হলে ওই মা হয়তো 2 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবেন। ওইখানে তো ডাক্তার, যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা ইউনিয়ন যে স্বাস্থ্য কেন্দ্র থাকার কথা, সেইখানে কি ডাক্তাররা ঠিক মতো থাকেন বা সেবাটা ঠিক মতো পাওয়া যায়? সেই ব্যাপারে তো প্রচুর অভিযোগ। ইনফ্যাক্ট আপনার পটিয়াতে অভিযোগ করেছেন অনেকেই যে হাসপাতালে সেবা পান না, এবং সেবা মানে এরকম কথাও বলছেন তারা হাসপাতাল থেকেই বা লাভ কি, স্লিপ ধরায় দেয়, সবকিছু ওষুধ টষুধ তো বাইরের থেকে কিনতে হয়। আমাদের সঙ্গে চট্টগ্রাম 11 পটিয়ার যে মাননীয় সংসদ সদস্য আছেন, আপনি একটু বলবেন কি এই যে সেবাটুকু জনগণের পাওয়ার কথা এবং সরকার থেকে অনেক প্রয়োজনের তুলনায় কম হলেও বরাদ্দ হচ্ছে, ব্যয় হচ্ছে, এবং সেটা ঠিক মতো যারা পাওয়ার কথা তারা কি পাচ্ছেন কিনা? সরকার যেসব ওষুধপত্র হসপিটালগুলোতে দেয়, ওষুধগুলো
ঠিক মতো পৌঁছছে কিনা এবং সেগুলো রুগী পাচ্ছে কিনা, এগুলোর জন্য কতগুলো সিস্টেম বেঁধে দেওয়া হয়েছে। আমিও শুনেছি আপনি যেভাবে বলেছেন সেটা একদম উড়িয়ে দেওয়ার কিছু নয়, যে আমি এটা জানার পরে নিজে গিয়ে অনুসন্ধান করে আমি 2-1টা কেস পেয়েছি এবং এটা আইনগত ব্যবস্থার জন্য আমি দিয়েছি। তবে আমি বলবো সন্দ্বীপ বাংলাদেশের একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। এই যে আষাঢ় শ্রাবণ মাস, ডাক্তাররা ওখানে যেতে চান না, ওখানে থাকার কোনো ভালো পরিবেশ নেই, ওখানে হসপিটালের ডাক্তাররা থাকার জন্য কোনো সুন্দর ব্যবস্থা নেই। ওখানে একটা রুগী, যে আমার এখানে দেখা যায় যে আমি দেখি আমার এখানে মৃত্যুর হার আপনি যেটা বলেছেন আমার এখানে আছে, হসপিটালে ডেলিভারি করার অ্যানেস্থেশিয়ার সমস্ত কিছু আছে। আপনি একটা বলেছেন যে এখানে রক্ত পরীক্ষারও অবস্থা ভালো, আমার এখানে 2-1টা সমস্যা আছে, একদম নাই তা নয়। তো আমি বলবো যে যদি হসপিটালের এগুলো মনিটরিং করতে পারি, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা, আমাদের এলাকার সুশীল সমাজ, এনজিও প্রতিনিধিরা, এরা যদি সত্যিকারভাবে এইগুলো একটু পরিচর্যা করেন, আমার মনে হয় এটা কাটিয়ে ওঠা অসম্ভব নয়। তবে আমি সন্দ্বীপের যাওয়া আসার জন্য সি অ্যাম্বুলেন্সের প্রয়োজন, একটা অ্যাম্বুলেন্স ছিল সেটা এখন নষ্ট। আমরা আপনার কিছু বক্তব্য শুনলাম, এরপরে আবারও আসব। এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আপনাদের কাছে ফিরে আসব এই প্রগতির সংলাপে। আমরা আবারও এসছি প্রগতির সংলাপে। আমরা কথা শুনছিলাম চট্টগ্রাম 11 মাননীয় সংসদ সদস্য তার কাছে। আমরা এখন এই পর্যায়ে আসব ডাক্তার সিরাজুল ইসলাম সাহেবের কাছে। আপনি জানেন যে সন্দ্বীপ এবং পটিয়ার কি সমস্যা, শুধু সন্দ্বীপ পটিয়া না, বিভিন্ন এলাকার কি সমস্যা, ডাক্তারদের সমস্যাটাও আপনি জানেন, জনসাধারণের বা নারীদের সমস্যাগুলো আপনি জানেন। এই সমস্যা উত্তরণের জন্য আপনার কি পরামর্শ হবে? বিষয়টি সাময়িককালে খুব আলোচিত হচ্ছে যে হাসপাতালে ডাক্তার সাহেবরা থাকেন না, ওষুধপত্র পাওয়া যাচ্ছে না, এইসব আলোচিত হচ্ছে। কিন্তু পাশাপাশি আমরা দেখছি একটু আগে আমাদের মাননীয় গবেষক বলেছেন আমাদের শিশু মৃত্যুর হার অনেক কমেছে, মাতৃমৃত্যুর হারও অনেক কমেছে। তো এটি কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের এই সরকার আসার পর একটা উন্নতির লক্ষণ, বা বিভিন্ন সময় আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের সকলের প্রচেষ্টায়, চিকিৎসকদের, স্বাস্থ্যকর্মীদের, জনপ্রতিনিধিদের, এনজিওদের সকলের প্রচেষ্টাই কিন্তু আজকে আমাদের মাতৃমৃত্যু হার কমে আসছে, আমাদের শিশু মৃত্যু হার কমে আসছে। এবং আপনারা জানেন দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু আমাদের এইটা একটি বড় উল্লেখযোগ্য আমাদের অগ্রগতি, যার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আপনারা জানেন এই বিষয়ে একটা পুরস্কারও পেয়েছেন। তো আজকে যেমন এখানে আমাদের মাননীয় গবেষক সাহেব তুলে এনেছেন যে সন্দ্বীপে আমাদের মাতৃমৃত্যুর হার অন্য জায়গা থেকে বেশি, এবং সেখানে সিজারিয়ান সেকশন হচ্ছে না, সেখানে জরুরি চিকিৎসা প্রসবজনিত সেবাগুলো পাওয়া যাচ্ছে না। এটা আসলে সন্দ্বীপবাসী তো কোনো আলাদা দ্বীপের হলেও তারা বাংলাদেশেরই অংশ, তাদের সকল চিকিৎসার অধিকার পাওয়ার তাদের রাইটস আছে এবং তাদের পাওয়াই দরকার। তো সেই জায়গায় আজকে কেন হচ্ছে না, এটার সমস্যাগুলো চিহ্নিত করে আমাদের এটা উত্তরণ করার কোনো বিকল্প নাই, আমি একজন চিকিৎসক হিসেবে এটা মনে করি। কাজে আজকে আমাদের মাননীয় এমপি মহোদয় বলেছেন, সংসদ সদস্য মহোদয় বলেছেন যে সন্দ্বীপটা হচ্ছে আমাদের চট্টগ্রামের একটা বিচ্ছিন্ন দ্বীপ এবং এটা একটা দুর্গম এলাকা, হার্ড টু রিচ এলাকা। সেখানে ডাক্তারদের যাওয়ার জন্য তাকে একটা বিশেষ ভাতা দিতে হবে এবং তাকে থাকার জন্য তার নিরাপত্তা, তার অবকাঠামো তৈরি করে ব্যবস্থা করতে, তার শিশু সন্তানদের লেখাপড়ার জন্য ব্যবস্থা করা, এগুলো সব করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি আবারও আপনার কাছে ফিরে আসছি যে সন্দ্বীপে এই যে প্রজনন এবং মাতৃস্বাস্থ্যের ব্যবস্থায় যে ওনারা দুইজনেই বললেন যে সন্দ্বীপের একটা বিশেষ অবস্থা, সেখানে একটা হলো যোগাযোগের সমস্যা, তারপরে তো হলো এই বিশেষ অবস্থায় যখন সন্তান সম্ভব কেউ থাকেন বা লেবার পেনে কেউ থাকেন তখন তার পক্ষে আসা অসুবিধা। তো এইটা একটা সমস্যা, ডাক্তার থাকেন না, উনি কিছু বলেছেন যে ইনসেনটিভ, এই ধরনের আর কি কি সাজেশন এসছে আপনার কাছে আপনি যখন এই গবেষণা বা জনগণের সঙ্গে কথা বলতে গিয়েছেন বা ওইখানে যারা কমিউনিটি লিডার আছেন তারা কি বলেছেন? তারা আপনার তো বেশ কিছু জিনিস বলেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার বাজেটে যে বরাদ্দ সেটার কথা কিন্তু তারা জানেন এবং তারা বলেছেন যে বাজেটে বরাদ্দ বাড়ানো দরকার এবং বিশেষ অঞ্চলের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ দরকার। বিশেষ অঞ্চল বলতে যেমন ধরুন আপনার দ্বীপ বা চর,
এরকম এগুলো হার্ড টু রিচ এরিয়া, সেগুলোর জন্য বাজেটে বিশেষ বরাদ্দ দরকার। আমাদের কিছু কিছু ব্যবস্থা, যেমন সরকার পরিবর্তন হলেও আপনার ধারাবাহিকতা থাকা দরকার, এই ধরনের একটা। তারপর আপনার ধরুন কমিউনিটি ক্লিনিকের ব্যাপারে একটা নিয়ম আছে যে কমিউনিটি ক্লিনিক করতে গেলে ৬,০০০ লোক থাকতে হবে। তো এটা সন্দ্বীপের সমস্যা না, কিন্তু আপনার অনেক জায়গায় আছে হার্ড টু রিচ এলাকা, সেখানে আপনার ৬,০০০ লোক হয়তো নাই চরে, হ্যাঁ, কিন্তু বিশেষ এলাকার জন্য আপনার নিয়মের ব্যতিক্রম করার সুযোগ কিন্তু থাকা দরকার। তারপরে যেমন ধরেন সন্দ্বীপের ক্ষেত্রে তো সেখানে কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ নাই, সি অ্যাম্বুলেন্স দরকার। তারপর আপনার এই যে ডিমান্ড সাইড ফাইন্যান্সিং, যেটা ভাউচার স্কিম, একটা বিশেষ ব্যবস্থা সরকার নিয়েছে, সেগুলো কিন্তু চালু করা দরকার। এগুলো আছে। আরেকটা জিনিস আমরা ওখানে দেখেছি যে সেখানে নারীদেরকে কিন্তু নর প্ল্যান্ট ব্যবহার করতে দেওয়া হচ্ছে, হ্যাঁ, কিন্তু নর প্ল্যান্ট এমন একটা বিষয় যার অনেক সাইড ইফেক্ট আছে, এবং এই যে আপনার নর প্ল্যান্ট পৃথিবীর অনেক উন্নত দেশে নিষিদ্ধ, কিন্তু আমরা দেখছি সেই দুর্গম সন্দ্বীপের মধ্যে নর প্ল্যান্ট আপনার ব্যবহার করা হচ্ছে। তারপর আপনার ওখানে আপনার যারা SBA আছেন, প্রশিক্ষিত ধাত্রী আছেন, তারা কিন্তু স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্ট, তারা স্কিল্ড হয়েছেন, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু স্কিল্ড বার্থ অ্যাটেন্ডেন্টের কিন্তু ফির কোনো আপনার সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। ফলে কি হচ্ছে যে তারা আপনার সেই দুর্গম এলাকায় ৫,০০০ টাকা না দিলে তারা পেশেন্ট ধরছেনই না। তো ফলে আপনার এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আছে। তারপর আমাদের দেশে তো মিডওয়াইফারিটা এখন পর্যন্ত ডাক্তার সাহেব অনেক ভালো বলতে পারবেন আমার চেয়ে, কিন্তু মিডওয়াইফারি একটা ডিসিপ্লিন হিসেবেই কিন্তু এখন পর্যন্ত সেভাবে গড়ে ওঠেনি। আরেকটা বড় সমস্যা আমি বলবো, গোটা দেশেই আসলে ফ্যামিলি প্ল্যানিং যে কার্যক্রম ছিল আমাদের, সেই কার্যক্রমটা এখন খুবই স্থিমিত, বন্ধই হয়ে গেছে প্রায়। কিন্তু ফ্যামিলি প্ল্যানিং আমাদের মতো জনসংখ্যা বহুল দেশে এটা একটা বড় সমস্যা, কিন্তু জনসংখ্যা, সেইখানে আপনার এটাকে আবার চালু করা দরকার। আসলে ডাক্তাররা তো গ্রামে যাচ্ছেন না, হ্যাঁ, যেতে চাইছেন না, মফস্বলে যেতে চাইছেন না। আমাদের যে আপনার ডাক্তারি পড়ার যে সময়কাল, এই সময়কালের মধ্যে তার প্রশিক্ষণের মধ্যে আপনার আসলে তাকে জনগণমুখী করা, কমিউনিটিমুখী করার কোনো ব্যবস্থা নাই। সুধী দর্শকবৃন্দ, আবারও আপনাদের স্বাগত এই প্রগতির সংলাপে। আমি আবারও আমাদের চট্টগ্রাম 11 এর সংসদ সদস্য তার কাছে ফিরে যাচ্ছি। আপনি কি মনে করেন যে এই সমস্যাগুলো সমাধানের জন্য আর কি কি ব্যবস্থা, এই যে একটা জিনিস আমরা দেখলাম যে একটা কাজ করা হলো, স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট তৈরি করা হলো, এটার জন্য সরকারের বা জনগণের ট্যাক্সের যে কোনো যারই টাকা হোক না কেন বা অর্থ হোক, সেটা আমাদের ব্যয় হয়েছে। এখন এই টাকাটা ব্যয় হলো, এটাকে সদ্ব্যবহার করার জন্য আমরা কি কোনো ব্যবস্থাপনা রেখেছি? প্রফেসর সিরাজুল ইসলাম সাহেব বলেছেন যে ওদেরকে যদি একটু বেশি ইনসেন্টিভ দেওয়া হয়, ওদেরকে ওখানে যারা বিচ্ছিন্ন দ্বীপ ভাতা দেওয়া হয়, যারা যেতে চায়, যারা মানুষকে ভালোবাসবে তারা যাবেই। ওখানে পরিবেশ সৃষ্টি করতে হবে। এই যে ভাই বলছেন যে হসপিটালগুলোর অবস্থা উন্নত করতে হবে, জিনিসপত্র ওখানে থাকতে হবে, ইকুইপমেন্ট থাকতে হবে, ওখানে মানুষ যাতে চট্টগ্রাম শহরে আসতে না হয়, চট্টগ্রাম শহরে এসে যেই সেবা পাবে সেটা যাতে সন্দ্বীপে পায়। পটিয়ারটা আলাদা, পটিয়া নারায়ণগঞ্জের মতো। পটিয়া একটা বঙ্গবন্ধু ঘোষিত জেলা ছিল, দুর্ভাগ্যবশত আমি বলেছি দুর্ভাগ্যবশত এটা উপজেলা হয়েছে। পটিয়াতে হাসপাতাল যা আছে পটিয়াতে ধরেন যে মনিটরিং সব দিক থেকে, জনগণের পক্ষ থেকে, জনপ্রতিনিধিদের পক্ষ থেকে, যদি ওইখানে মনিটরিং বাড়ালে কিছুটা ইমপ্রুভ করবে। কিন্তু যেখানে শুধু মনিটরিং দিয়ে হবে না, কিছু যেমন জেটি তৈরি করতে হবে, সোলার প্যানেল দিয়ে, এই সরকার আসার পরে সোলার প্যানেল তৈরি করতে হবে, করে দিয়েছি আমরা। কিন্তু এই সরকার আসার পরে দুইটা জাহাজও আমাদের আছে, BIWT এর। মানুষের ওই আপদকালীন সময়ে ওই জাহাজগুলোতে মানুষ বেশি, ওগুলো ক্যাবিনেট ব্যবস্থা আছে, ডাক্তার সাহেব আসা যাওয়ার জন্য ওখানে কেবিনও আছে, কেবিনের মধ্যে ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, এগুলো তো যেতে পারেন। স্পিড বোর্ডেও এখন যাওয়া যায়, যেতে চাইলে, তারা যদি যেতে চান তাহলে যেতে পারেন। অধ্যাপক ডাক্তার সিরাজুল ইসলাম, আপনি একটু বলেন যে কিভাবে এই, উনি কিছু কথা বলেছেন, আপনি কি মনে করেন? আমি আপনাকেও ধন্যবাদ জানাই, আমাদের মাননীয় সংসদ সদস্য শামসুল ধন্যবাদ জানাই।
যে আসলে হয়েছে কি যে আপনি যেটা বলছিলেন শেষে যে পলিসি, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আছে যে আপনি ইভেন গ্রাজুয়েশন করতে যাওয়ার আগেও আপনি রুরাল হেলথ সেন্টারে গ্রামে 2 বছর চাকরি করেছেন কিনা, আমাদেরও কিন্তু এটা আছে। এখন এটাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। আপনি একজন ডাক্তার যখন হার্ড টু রিচ এলাকায় কাজ করেছে, গ্রামে কাজ করেছে, তাকে যদি আপনি শুধু ওই যে ইনসেনটিভ টাকা পয়সার ব্যাপারে না, আমি ইনসেনটিভ বলছি যে শুধু ভাতা না, তাকে তার হায়ার স্টাডিজ একটা সুযোগ দেবেন, তার নেক্সট পোস্টিংটা একটা সুযোগ দেবেন, তার একটা প্রমোশনের জন্য একটা সুযোগ দেবেন। অর্থাৎ সেই যে জায়গাটায় কষ্ট করে কাজ করেছে 2 বছর 3 বছর, ওটাকে রিকগনাইজ করা, ওটাকে রিওয়ার্ড করা। আপনি যদি তার সার্ভিসটাকে রিকগনাইজ করেন, রিওয়ার্ড করেন, এবং এটা যদি একটা প্রথায়, একটা আইনে বা নীতিতে পরিণত হয়, তাহলে কিন্তু সবাই করবে। এখন সমস্যা হয় কি, উনি কারেক্টলি বলেছেন যে অভাগা হিল ট্র্যাক্সে পোস্টিং হয়, সে দেখা যায় 3 বছর 5 বছর 7 বছর উঠতে পারে না, সেখান থেকে উঠে আসতে পারে না। যে অভাগা সন্দ্বীপে পোস্টিং হয়, সে ওখান থেকে উঠে আসতে পারে না। কাজেই সে যখন জানে যে একটা আনসিন, অজানা ভবিষ্যতের মধ্যে ঢুকে পড়লো, অজানা অন্ধকারের মধ্যে, সে যেতে চায় না। যখন সে জানবে যে ঠিক 1 বছর পর তাকে তুলে আনা হবে হিল ট্র্যাক্স থেকে অথবা সন্দ্বীপ থেকে, তুলে এনে একটা ভালো জায়গায় তাকে পোস্টিং দেওয়া হবে এবং তাকে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে, তাকে প্রমোশন এটা কনসিডার করা হবে, তাহলে অবশ্যই তারা সেখানে যাবে। আমি আপনার কথা শুনলাম। এখন আমরা ফিরে যাই আমাদের গবেষক অধ্যাপক মেজবা কামালের কাছে। আপনি বলছিলেন যে পরিবার পরিকল্পনার বিষয়টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা দীর্ঘদিন আমরা অবহেলার মধ্য দিয়ে যেতে দেখেছি। হ্যাঁ, আমি বলবো যে এই ব্যাপারটাতে কিন্তু আমাদের এই সরকার আসলে যথোচিত গুরুত্ব দেননি। আরেকটা জিনিস আমি বলবো যে আপনার মানে শুধু ডাক্তার নয়, কিন্তু উপজেলা পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা কাজ করেন, তারা সবাই যেন কাজ করতে পারেন, এলাকায় থাকেন, যথোচিত দায়িত্ব পালন করেন। হ্যাঁ, কেবলমাত্র ইওনো এবং থানার ওসি নয়, সব কর্মকর্তা যেন সেখানে থাকেন, সেটা নিশ্চিত করার জন্য কিন্তু আমি মনে করি যে উপজেলা যে ব্যবস্থা, আমাদের উপজেলা প্রশাসন পরিষদ, তাদের কাছে কিন্তু উপজেলা পরিষদের একটা বিশেষ দায়িত্ব থাকা দরকার। এবং এই জন্য কিন্তু আমি আসলে মনে করি যে উপজেলা বা আমাদের স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করা দরকার। আমরা একদম শেষ সময়ে এসেছি। আমি মাননীয় সংসদ সদস্য, আমাদের এইখানে ডাক্তারদের নেতা আছেন, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপ্রধান আছেন, আমাদের গবেষক এখানে আছেন, সকলকেই আজকে এই প্রগতির সংলাপের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুধু দর্শকবৃন্দকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই আলোচনার থেকে যেটা পেলাম যে একটা হচ্ছে সরকারের উদ্যোগ, বাজেট সবকিছুই থাকবে, আইন আছে, থাকবে, আইন আরো অগ্রসর হবে, সবকিছুই অগ্রসর হবে, কিন্তু আমাদের যে মূল জায়গা সেটা হলো মন মানসিকতা। এই মানসিক পরিবর্তনটা, যারা আমরা সেবা প্রদান করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা ডাক্তারি পাশ করেছি এবং সরকারি বা বেসরকারি চাকরি করছি, আমরা জনপ্রতিনিধি হয়েছি জনগণের ভোটে, অথবা আমরা গবেষণার কাজ করি, অথবা আমরা এনজিওতে কাজ করি, যে যেখানেই কাজ করি না কেন, আমরা আমাদের দায়িত্বটা যদি ঠিকমতো পালন করি এবং আমরা যদি বুঝি যে এই দেশের নাগরিক হিসাবে সমান অধিকার রাখেন আমাদের দেশের নারী সমাজ, এবং এই শিশুর জন্ম দিতে গিয়ে যারা মৃত্যুর মুখোমুখি হন, এটা কিন্তু প্রয়োজন নেই, এই মৃত্যুর কিন্তু আজকে প্রয়োজন নেই, কারণ পৃথিবী অনেক এগিয়েছে, দেশ এগিয়েছে। সুতরাং এই মানসিকতাটা যদি আমরা রাখি যে এই মৃত্যু আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এই নারীর মৃত্যু, মাতৃমৃত্যু, শিশুর মৃত্যু, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এটা যদি আমরা মনে রাখি, আমার মনে হয় আমরা আরো দ্রুত এগিয়ে যেতে পারবো। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো প্রগতির সংলাপ এখানেই শেষ করছি।